আসসালামু আলাইকুম। অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সুপ্রিয় ভাই বোনেরা অনেক ঘটনা দুর্ঘটনা দেখায়। আজকে কিন্তু আমি রয়েছি টাঙ্গাইল সদর উপজেলার সোনিয়া 2 নতুন যে সোনিয়া নার্সিং হোমের যে আ হাসপাতাল রয়েছে আমরা সেখানে রয়েছি। একজন প্রবাসী ভাই যার মালয়েশিয়াতে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, তাকে নাকি কিডন্যাপ করেছিল। এমন ঘটনার ভিত্তিতে আমরা এসেছি। সে কিভাবে উদ্ধার হলো এবং সেই কিডন্যাপার কে? কিংবা কেনই বা কিডন্যাপ করেছিল? এই ব্যাপারে আমরা সরাসরি তার কাছে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু পরিচয় দিয়ে কথা বলুন। আমার নাম উজ্জ্বল চন্দ্র দাস। আমার বাড়ি কালিহাতী। আ গ্রামের নাম পালিমা। মানুষ জানে সয়া পালিমা নামে অনেকেই চিনে। আমি একজন প্রবাসী। দীর্ঘ ২০০৬ থেকে স্টিল কন্টিনিউ আমি এখন মালয়েশিয়াতে আছি। মালয়েশিয়া কোথায় আছেন? মালয়েশিয়াতে কুয়ালালামপুর আছি। ওখানে আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে। নাম কি ব্যবসা প্রতিষ্ঠানের আমার নাম? আমার ৩ টা কোম্পানি। একটা হইলো দাদা ম্যানেজমেন্ট এসডিএন বিএসডি, আরেকটা হইলো আ আ এমএমএস ফাতেমা এসডিএন বিএসডি এবং আরেকটা হইলো ফ্রেন্ডশিপ মার্কেটিং এসডিএন বিএসডি। এই ব্যবসার পাশাপাশি আমি দীর্ঘদিন ধরেই ২০১২ সন থেকে আমি দেশে আ মালয়েশিয়ার পাশাপাশি আমি দেশেও কিছু ইনভেস্ট করছি ব্যবসা প্রতিষ্ঠানে, গাড়ির ব্যবসাতে। এখানে আমি গাড়ি ব্যবসাতে আসার পিছনে কারণ হলো আমার ভাইয়েরা এই গাড়ি ব্যবসার সাথেই জড়িত। সেই সুবাদে আমি এখানে ইনভেস্ট করছি আমার টাকা-পয়সা। এখানে আজকে গতকালকে যে ঘটনাটা হইল যে আ ১.৫ বৎসর আগে আমার ভাতিজা, আমি থাকি বিদেশ কিন্তু আমি কিছু জানি না এগুলা। আমার ভাতিজা তার বন্ধু-বান্ধব সাথে নিয়ে সে অনলাইনে ব্যবসা-বাণিজ্য করে। আচ্ছা। সেই ব্যবসা-বাণিজ্য ওখানে সে আ কি করছে অনলাইনে টাকা-পয়সা সেটা আমি কিছুই জানি না। ইতিভিতর গত বৎসর আমার একটা গাড়ি, আ ট্রাক গাড়ি আছে, ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। আমার অপেক্ষায় নভেম্বর মাস থেকে ডিসেম্বর পর্যন্ত আ চিটাগাং পইড়া ছিল। পরে আমি আইসা কোর্টের থেকে গাড়িটা চাবিন করে উদ্ধার করি। তখন আমি জানতে পারি যে আমার ভাতিজা এইরকম বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা-পয়সা নিয়া এই কাজ করছে, অনলাইনে ব্যবসা করছে। এরপর আমি বিস্তারিত জানার চেষ্টা করি ভাতিজার কাছে। তখন আমি বলি যে, "ঠিক আছে তুমি টাকা-পয়সা নিছো, কি করছো?" সে কিছু জবাব দেয় না। তারপরে সে আমাকে লাস্ট একটা ইনফরমেশন দেয় যে, আমার কাছে বিটকয়েনে ৩৭ লক্ষ টাকা আছে। আমি বললাম যে, "তাহলে তুমি টাকাগুলো উদ্ধার করো।" বিটকয়েন কি এটা? বিটকয়েন অনলাইন ব্যবসা, ওই যে বিটকয়েন টাকা কেনা বেচা হয়। আচ্ছা। ও আমাকে যেটা ইনফরমেশন, তাহলে টাকাগুলা তুমি উদ্ধার করো, ওইটা ক্যাশ আউট করো। আর তোমার বাবার কি আছে সবকিছু মিলাই জাহেজামালা মুক্তি করে দাও। কারণ এই জাহেজামালা আমাদের উপর আসবো। পরে অনেক ছেলেপেলে আমার সাথে সাক্ষাৎ করে। আমি বলি যে, "বাবারে আমি তো, তুমিও যেরকম ছোট, ওও ছোট, ভাতিজার মতো, আমি এগুলা সম্বন্ধে কিছু জানি না।" পরে এক পর্যায়ে তারা ব্লেম করে যে বিজয়, আমার ভাতিজার নাম বিজয়। সে বলছে এই যে গাড়িগুলা ব্যবসা, এই ব্যবসা সব টাকা-পয়সা সে এখানে ইনভেস্ট করছে। আমি বললাম যে ইম্পসিবল, হতেই পারে না এটা। কারণ আমার টাকা-পয়সা আমার ভাইয়ে দেখশন করতো। আমি তাকে পারিশ্রমিক দিতাম। এটা নিয়ে অনেকবারই হইতেছে। এক পর্যায়ে আ অনেক চাপাচাপির কারণে আমরা ফ্যামিলিগতভাবে তার ওয়ারিশ হিসাবে আমরা ফ্যামিলি, ভাই-বোন সবাই মিলে তার ওয়ারিশ হিসাবে সবকিছু করে তার টাকা-পয়সা দেই। কিছু টাকা-পয়সা দিয়া দেই। সে কিছু টাকা-পয়সা বিভিন্ন জায়গায় করে। এখন এই ছেলেপেলে ব্লেম করে যে, "তুমি ওখানে সবার টাকা দিছো, তাহলে আমাদের টাকাও দিতে হবে।" আমি বললাম যে, "আমি কোন টাকা-পয়সা নেই। সে তার টাকা সে দিছে। আমি কেন দিতে যাব? আমি একজন প্রবাসী, আমি জানি না, শুনি না, তোমরা বললেই তো হবে না। আমারও তো একটা ভবিষ্যৎ আছে। আমার মেয়ের বয়স ৫ বৎসর, ছেলের বয়স মাত্র ২ বৎসর। আমার ছেলে এখানেই। ঠিক আছে? আমি কেন তার পিছনে আমি এই লক্ষ টাকা ২, ৪, ৫ লাখ হইলেই না সহযোগিতা করা যায় ভাই, বারাত আত্মীয়-স্বজনের জন্য। আমি কিছু জানি না।" কত টাকা দাবি করে? একেক জনে একেক রকম। কেউ বলে ১০ লাখ, ৫ লাখ, ২০ লাখ, ২৫ লাখ, ৩০ লাখ, ৩৫ লাখ, এর কোনো ভিত্তি নাই। আমি পরে এক পর্যায়ে আমি সবকিছু বইলা দেই, "আমি এগুলা পারব না, আমি এগুলার ভিতরে নাই।" পরে ইতিমধ্যে আমি এই গত মাসের ১৭ তারিখে আমার ব্যবসার টেকনিক পরিবর্তনের
সূত্রে, কারণ আমি ব্যবসায় লস খাইতেছি, সেই টেকনিক সুবাদে আমি একটা গাড়ি আনছি। গাড়িটা আহ, এখানে বডি হইতাছে। আমি এই মাসে গত 17 তারিখে 19 তারিখে আমি মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসি। এখানে বিভিন্ন লোকজন আমার খুঁজে ধরার জন্য, কিন্তু ই করে না, স্কোপ পায় না। পরে গতকাল রাত্রি 7টার সময় আমার কাছে আইসা আমার সাথে কথাবার্তা বলে আমাকে ওখান থেকে উঠাই নিয়ে যাব প্রাইভেট কারে। পরে আমি ওখানে বহুত দস্তাদস্তি করি, ওরা লাইট থেকে গুছাইয়া এক পর্যায়ে আমাকে হেনস্থ কইরা আমাকে ওখান থেকে প্রাইভেট কারে নিয়ে যায়। নিয়ে যাইয়া কোথা থেকে? এলজিডি মোড়ের পরে বন বিভাগের অপোজিটে জাবেদের গ্যারেজে আমার গাড়ি বডি হচ্ছে, ওখান থেকে উঠাই নিয়ে যায়। নিয়ে যাওয়ার ওখানকার লোকজন তো জানে যে আপনাকে নিয়ে ওখানকার যাচ্ছে। লোকজন আছে, অনেক লোকজন ছিল, কিন্তু কেউ কোনো ভূমিকা নেয় নাই। তারা হয়তো ভয় পাইছে, আচ্ছা, ভয় পাইছে। তাদের সামনেই ঘটনা। হ্যাঁ, তাদের সামনেই ঘটনা, ওখানে সাক্ষী আছে সবাই। এখন তারা কোনো বাধা দেয় নাই যার যার আঙ্গিকে। ওরা আমাকে নিয়ে যেয়ে অনেক ভয় দেখে মারটার দিয়ে এই ভাতিজার কাছে যে এরা ব্যবসা বাণিজ্যের জন্য ডিড ডকুমেন্ট আছে, সাইন করা আছে আগে, ওখানে আমার জোরপূর্বক সাক্ষী হিসাবে, জামিনদার হিসাবে বলে যে বেটা এখানে সাইন কর, তাহলে সে তোর ছাড়বো, নইলে আমার আরো মারবো। পরে আমি ভয় ভীতি পাইয়া আমি ওখানে সাইন করে আসি। সাইন করার পরে আমাকে ওরা কত টাকা লেখা? ওখানে লেখা কোনো কিছু আমাকে পড়ার সুযোগ দেখার নাই। তুই এখানে সাইন কর। দুইজনের ডিড ডকুমেন্ট, একটা হইলো নাহিদ নামে এক ছেলে, ওর বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, ওর ডিড ডকুমেন্টে 3-4টা সাইন নেয়। আরেকটা হইলো ছেলেটা মিহির নাম ছেলেটার, মিহির, ওরও একটা ডিড ডকুমেন্টে আইন আমাকে সাইন নেয়। সাইন নিয়ে মারধর করে এক পর্যায়ে রিক্সাতে উঠাই দেয়। রিক্সাতে উঠাই দেওয়ার পর আমি মালিক সমিতি আসি। এখানে লোকজনের সহযোগিতায় আমি এখানে হসপিটালে, আমার অবস্থা খুব খারাপ। আমাকে শরীরে শারীরিকভাবে বহুত নির্যাতন করছে, এবং কি নিয়ে কি করলো আপনাদের? শুধু স্ট্যাম্পের সই না, আর অন্য কোনো টাকা পয়সা? আমার কাছ থেকে কোনো টাকা পয়সা কিছু নেয় নাই। আমি মিথ্যা বলবো না। আমার একটা ঘড়ি নিছে শুধু, ঠিক আছে, ডিজিটাল ঘড়ি নিছে, আর আমাকে মারধর করে জোরপূর্বক সাইন করাইছে, আর কোনো টাকা পয়সা নেয় নাই। আমি খুবই গুরুতর অসুস্থ। আমি একজন প্রবাসী হিসাবে আমি যদি দেশের জন্য কিছু করে থাকি, আর আমি সুবিচার দাবি করতেছি। আমার দীর্ঘ 20 বছর রানিং জীবনের সাধনা আমি এখানে ইনভেস্ট করছি, ওখানেও আমার ব্যবসা আছে, আমি এখানে ইনভেস্ট করছি। আমার টাকা দেশের মঙ্গলের জন্য 10 জন লোকের কাজে আসতেছে। এখন আমি যদি এর সুবিচার যদি না পাই, তাহলে আমি মনে করি আমার জীবনটা বৃথা। আমার প্রবাস জীবনের যে সাধনা আমি কি করলাম, আমাকে এর জন্য আমি সুবিচার। লোকেরা আপনার বাতিজার বন্ধু, তো নাম, একটা নাম বলতে পারবেন? বাতিজার বন্ধু আমি 2টা ছেলেকে চিনি। একটার নাম হইলো মিহির, আর একটার নাম হলো নাহিদ। এই ছেলে দুটো আমি চিনি। এদের একটা বাড়ি হলো আদি টাঙ্গাইল, আরেকটা হলো বেড়াডোমা। আচ্ছা, আমরা আপনার সহধর্মিণী আছে তো, তাই না? হ্যাঁ, আমার ওয়াইফ এখানে আছে, তার সাথে একটু কথা বলবো। সুপ্রিয় ভাই বোনেরা, বিষয়টি হলো যে তার ভাতিজা অনলাইনে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে, আর সেটিকে কেন্দ্র করে কিন্তু চাচার উপরে এই প্রেশারটি আমরা যেটি বুঝতে পারলাম। তবে চাচার কাছে যদি ভাতিজার সেই প্রতারণার টাকা থেকে থাকে, সেটি আমরা সেই ভুক্তভোগীদের পাশে থেকেই টাকা উদ্ধার করে দেব। আর যদি চাচার সাথে ভাতিজার লেনদেনের কোনো সম্পৃক্ততা না থাকে, তাহলে আসলে সেই চাচাকে হয়রানি করে আসলে যারা কিডন্যাপ করেছিল, আমরা মনে করব সেটা অপরাধী করেছে। আমরা সেই আইনগত দিক থেকে আমরা কিন্তু সেই ভাইয়ের পাশে থাকব। আচ্ছা আপু, আপনার স্বামীকে যখন কিডন্যাপ করেছিল, এর অবস্থা, আনার পরে অবস্থা কেমন হয়েছিল? অবস্থা অনেক খারাপ ছিল, এখনো অনেক খারাপ। মানে বসতে পারে না, নড়াচড়া করতে পারে না, অনেক মারধর করছে, লাথি দিছে, হাড়ও ভেঙে গেছে সাইডে। হাড় ভেঙে গেছে? হ্যাঁ। কোন হাড়টা ভেঙে গেছে ভাই? পাজরের হাড় ভেঙে গেছে। আরেকটি কথা হলো যে তার কাছ থেকে কিন্তু হয়তো টাকা পয়সা দেবে এমন একটা প্রতিশ্রুতির যে স্ট্যাম্প, সেই চুক্তিপত্রে কিন্তু তার সিগনেচার নিয়েছে, এটি তার কথা। এমনি কোনো সাদা কোনো ব্লাইং স্ট্যাম্প, কোনো চেক নিয়েছে ওরকম কত করে নাই তো? না, সাদাতে নেয় নাই। এইগুলা ডিড ডকুমেন্ট গুলো আমার ভাতিজার সাথে ছিল, অনেক আগে করা, মানে লেখা, ভাতিজার সাইন টাইন সব আছে। ওখানে আমাকে নিচে সাক্ষী হিসাবে
বা জামিনদার হিসেবে ওদের কি লেখা আমাকে পড়ার কোনো সুযোগ দেয় নাই। মায়ের দৈর্ঘ্যের গুছাইয়া একটা সাইন কর, অনেক গালাগালি কইরা আমাকে সাইন করে বাধ্য করছে এবং কি হুমকি দিছে, তুই যদি এটা সমাধান না করস, আজকে তোরে একজনে সহযোগিতা করলো, কালকে কারে কে করবে তোরে, তোরে জীবনে তো মাইরা ফেলামু বা আবার ধরে আনবো, ঠিক আছে, তুই এগুলা সমাধান করবি, এগুলা সমাধান করবি। আমি বলছি যে 2-4-5 লাখ টাকা হইতো রে বাবারা, আমি তাহলে সহযোগিতা করতে পারতাম। এখানে তোদের যে দাবি 30 লাখ 40 লাখ, এক একজনের এক এক দাবি, আমি কিভাবে সমাধান করব? আমি মাপ মুক্তি চাইয়া হাতে পায়ে ধইরা আমি পরে আইসা পড়ছি, আমাকে জীবনে হুমকি তারপরেও দিছে। যারা পাওনাদার তাদের টাকাটা পাক, এটা তো আপনি চান। আমি চাই তাদের টাকা পাক, সেটা আমি বলতেছি না। তাদের এখন যদি সে 10 টাকারে 100 টাকা বানায় সেটা তার ব্যাপার, আমি জানি না। কিন্তু তারও তো, আমি যেরকম পরিশ্রম করে দেশে টাকা আনছি, তারা যে কোনোভাবে টাকা পয়সা দিছে কি করছে সেটাই জানে ভাতিজার সাথে। কিন্তু আমি কিন্তু চাই না, ভাতিজার টাকা পয়সা লেনদেনের সময় আপনি ছিলেন কি? আমি কোনো কিছুই জানি না। আমি থাকি প্রবাসে, আমি জানেন না, কোনো আমি কিছুই জানেন কোনো না। কিছুই জানি না। আর যখন এরা বেড়াজাল আটকে গেছে তখন আমি সবকিছু শুনছি। শোনার পরে আমি দেখতেছি এ জালে থেকে তাদের উদ্ধার করার কোনো উপায় নাই। কারণ তার বাপের প্রত্যেক ওয়ারিশ হিসাবে যা আছে এ দিয়ে সমাধান হবে না। তারপরেও আমাদের কাছ থেকে নিয়ে, এই যে বললাম যে যতটুকু পারে সে সমাধান করছে। করার পরে দেখে যে খালি দিন দিন লোকজনের বাড়ি যাবেন। বাইরে হইতাছে। অমুকের মোবাইল নিছে, মোবাইলের জন্য অর্ডার নিছে, অমুকের টিভি, অমুকের এইটা ইত্যাদি ইত্যাদি করে সে বাইরে হয়েছে, সে এক পর্যায়ে গা ঢাকা দিছে। ধন্যবাদ। আপনার ভাতিজার ছবি আছে কোনো? ভাতিজার ছবি দেখতে হবে আছে কিনা, আমি বলতে পারলাম না। যারা ভুক্তভোগী ভাই বোনেরা রয়েছেন, জানি যে আমার অপরাধ প্রকার চ্যানেল বাংলাদেশ সহ বাইরের 10-15টি দেশের প্রবাসী ভাই বোনেরা দেখেন। যারা ভুক্তভোগী তারা নির্দিষ্ট প্রমাণ সহকারে অবশ্যই আইনের আশ্রয়ে যাবেন। প্রয়োজন আমার সহযোগিতাও যদি লাগে, আমিও আপনাদের টাকা উঠানোর জন্য আপনাদের পাশে আমি মিডিয়া থেকে সাপোর্ট দিব। কিন্তু যে এই ভাইটি যদি সেই লেনদেনের সাথে জড়িত না থাকে এবং সেই ভাতিজার সম্পদের দায়ভার যদি তার উপরে না থাকে, তাহলে সেই একজন প্রবাসী ভাইকে জুলুম করা এটা কিন্তু অন্যায়। বাকিটা আইন শৃঙ্খলা বাহিনী দেখবে। আমরা পরবর্তী প্রতিবেদনে সেই যারা কিডন্যাপ করে নিয়েছিল আমরা তাদের মুখোমুখি হব। আমরা সেই ভাতিজার মুখোমুখি হব যে তিনি কত টাকা মানুষের কাছ থেকে নিয়েছে এবং সেটাকে কি করেছে, যে যার জন্য তার চাচাকে কিডন্যাপ করে নিয়ে তাড়িয়ে দেওয়া সেই প্রতিশ্রুতিতে স্ট্যাম্পে সিগনেচার দিতে হলো এবং মারপিটের শিকার হলো। ধন্যবাদ সবাইকে। অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলায় রয়েছে। যদি কেউ ফোন করতে চান ফোন করুন 01781289261। আমি সাথে রয়েছি খোরশেদ আলম, ক্যামেরায় মোবারক হোসেন।